দেখো আজকে আমরা যথারীতি সিডিপির সিডিপির একটা চ্যাপ্টার হলো ভাষা এবং চিন্তন, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট, এবং এই চ্যাপ্টারটা তোমাদের বাংলার ক্ষেত্রেও কাজে লাগবে। পেডাগজি সেকশনে কিন্তু এই চ্যাপ্টারটা অনেকটাই ধারণাগুলো তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? তো এই ভাষা এবং চিন্তনে প্রথম বৈশিষ্ট্য এটা হচ্ছে সিডিপির সেকশন এর, মানে তিনটে বিভাগ যে বলেছিলাম, তো সেকশন এর একটা চ্যাপ্টার শেষ দিকে আছে, ঠিক আছে? তো এখান থেকেও তুমি ধরতে পারো মোটামুটি 2 নম্বরের জন্য মিনিমাম তোমাকে প্রস্তুতি রাখতে হবে। ওকে, এগুলো থেকে এমন নয় যে 3-4 নম্বর আসবে, বাট 2 নম্বরের মতো প্রিপারেশন তুমি নিয়ে রাখবে অবশ্যই। বেশ, চ্যাপ্টারটা একটু বড় এবং পার্ট পার্ট করে বোঝানো হয়েছে। দেখো, তো আমরা প্রথমেই দেখব ভাষার ধারণা বলতে কী বোঝায় এবং এর বৈশিষ্ট্যগুলো কী। ভাষা কী জিনিস? হ্যাঁ, ভাষা হচ্ছে, জেনারেলি জানো যে একটি বিশ্বের ভাষা বিভিন্ন রকম হতে পারে। কারোর বাংলা ভাষা হয়, হিন্দি ভাষা হয়, ইংলিশ হয়, সংস্কৃত হয়, আলাদা আলাদা হতে পারে। তো একটি বিশেষ সম্প্রদায়ভুক্ত মানব গোষ্ঠীর মনের ভাব প্রকাশ এবং পারস্পরিক যোগাযোগের মাধ্যম হলো ভাষা। মানুষের অভ্যন্তরীণ এবং পারিপার্শ্বিক প্রয়োজনেই ভাষার উদ্ভব ও বিকাশ ঘটেছে, ঠিক আছে? মানুষ যে একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করার তাগিদে ভাষার উদ্ভব ঘটেছে। যদি দরকার না হতো কন্ট্যাক্ট করার, যোগাযোগ করার, তাহলে হয়তো ভাষার আবিষ্কার হতোও না। বোঝা গেল? তো শারীরিক অঙ্গভঙ্গি বনাম ভাষা যদি বলি, তো প্রাচীনকালে মানুষ নানান অঙ্গভঙ্গি করতো, সেগুলো প্রতীকেরও সাহায্য নিত, কিন্তু সেগুলো কি ভাষা? ভাষা নয়। হ্যাঁ, কারণ ট্রাফিক সিগন্যাল বা অঙ্গভঙ্গি কণ্ঠ নিঃসৃত ধ্বনি দ্বারা গঠিত নয়। বোঝা গেল? একটা উদাহরণ দেওয়া আছে, ট্রাফিক সিগন্যাল, সেখানে কিন্তু মানুষ কাজ করে সেই অনুযায়ী, যে আমার যাওয়া হবে না হবে, গাড়িগুলো থামবে না থামবে, কিন্তু সেটা ভাষা তো আর নয়, কণ্ঠ নিঃসৃত ধ্বনি তো নয়। তারপরে দেখো, বলছে ভাষার 3টি মূল উপাদান রয়েছে। ভাষার 3টি মূল উপাদান হচ্ছে, একটা হচ্ছে ভাষা কণ্ঠ নিঃসৃত ধ্বনির সাহায্যে গঠিত, ভাষা কণ্ঠ নিঃসৃত ধ্বনির সাহায্যে গঠিত। 2 নম্বর হচ্ছে ভাষার অর্থদোতকতা, মানে অর্থপূর্ণ হওয়া, ঠিক আছে? গুণ বিদ্যমান, যে ভাষা একদম মিনিংলেস হয়ে গেল তা কিন্তু সেটাকে তখন অপভাষা হয়ে যায়। অপভাষা হওয়ার আলাদা জিনিস আছে, যাই হোক, এটা একটি বিশেষ সম্প্রদায়ের মধ্যে প্রচলিত এবং ব্যবহৃত, ঠিক আছে? তো আমাদের যেমন বাংলা, তো দেখো তারপরে বলছে যে স্বেচ্ছাকৃত আচরণ, এই যে ভাষার এটা বলছে স্বেচ্ছাকৃত আচরণ, অভ্যাসের সমষ্টি, রীতি ও বিলোপ, রক্ষণশীলতা, দ্রুত পরিবর্তন, সহজাত এবং প্রশিক্ষণ সাপেক্ষ, এগুলো সমস্ত কিছু ভাষার বৈশিষ্ট্য। বোঝা গেল? অভ্যাসের সমষ্টি কেন? অভ্যাসের সমষ্টি হচ্ছে ভাষা একটা ছোট বাচ্চা থেকে মাতৃভাষার সঙ্গে আস্তে 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 আয়ত্ত হয়ে যায়। কেন? কেননা সেটাও একটা অভ্যাসের মধ্যে পড়ে, তাই না? রীতি আর বিলোপ কি? কোনো ভাষা ধরে নাও পরিবর্তনশীল কিন্তু অবশ্যই, মানে কোনো ভাষা ব্যবহারকারী মানুষের সংখ্যা আস্তে আস্তে কমে গেল, তো সেক্ষেত্রে এটা একটা রীতি হয়ে দাঁড়ায় যে কম বলছে, তো সেই জন্য কিন্তু সেটা বিলুপ্ত হয়ে যেতে পারে। বোঝা গেল? এরপরে বলছে রক্ষণশীলতা ও দ্রুত পরিবর্তন, দ্রুত বিবর্তন। রক্ষণশীলতা কি? ভাষা প্রকৃতিগতভাবে কিছুটা রক্ষণশীল হলেও এটি জীববিদ্যার বিবর্তনের চেয়ে অনেক দ্রুত পরিবর্তিত হয়। যেখানে জীববিদ্যার বিবর্তনে 1000 বছর লাগে, সেখানে ভাষার বিবর্তন ঘটে শতক বা দশকে। এমনকি একজন মানুষের জীবনকালী ভাষার তোমার পরিবর্তন লক্ষ্য করা সম্ভব। ভাষার যে বিবর্তন ঘটে, ভাষার কত রকম বিবর্তন ঘটে, তাই না? অনেক ভাষা চেঞ্জ হয়, দেখো টাইম লাগে কিন্তু আর চেঞ্জ হয়। সহজাত এবং প্রশিক্ষণ সাপেক্ষ, সহজাত প্রতিটি শিশু ব্যবহার করে, আর প্রশিক্ষণ করে মানে তার ব্যাকরণ স্ট্রং করছো, হ্যাঁ, সেই জিনিসটাই বোঝানো আছে। বেশ, সংক্ষেপে বলে দিলাম। এইবার দেখো বিভিন্ন ভাষা বিজ্ঞানীদের সংজ্ঞা। এখানে এই ভাষাবিজ্ঞানীদের সংজ্ঞাগুলো তোমাকে অতটা যে একবারে লাইন বাই লাইন মনে রাখতে হবে এমন নয়, কেননা খুব একটা আসে বলে মনে হলো না। স্যাপি বলো, ক্রিস্টাল বলো, হ্যাঁ, এদেরগুলো একবার করে দেখে নেবে। তারপরে স্ট্র্যাটিফ্যান্ট বলেছে কি, এ ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ আরবিট্রারি ভোকাল সিম্বলস বাই হুইচ মেম্বার্স অফ আ সোশ্যাল গ্রুপ কোঅপারেট অ্যান্ড ইন্টারাক্ট। তো বাকযন্ত্র নিঃসৃত ধ্বনির প্রতীকের সমষ্টি, ঠিক আছে, যার দ্বারা কোনো একটা সামাজিক গোষ্ঠী পরস্পরের সঙ্গে সহযোগিতা ক্রিয়া প্রতিক্রিয়া করে, সেটা কি বলছে? ভাষা। এগুলো ছেড়ে দাও, দরকার নেই।
তারপর একদম বাচনিক যোগাযোগ এবং ভাষার কার্যাবলীতে এসো। বাচনিক এবং অবাচনিক এই ব্যাপারটা আছে, মানে ভার্বাল এবং নন ভার্বাল। বাচনিক বলছে তিনটি উপায়ে ঘটে, একটা হচ্ছে লিখিত মৌখিক, এবং লিখিত মৌখিক একসঙ্গে বলেছে। বাচনিক যেখানে ভোকাল, যেখানে কথা আছে, এবং অবাচনিকের রোমান জ্যাকবসন বলে একজন তোমার বাচনিক যোগাযোগের 6টি উপাদান বলেছেন, এর মধ্যে 6টা, ঠিক আছে বাচনিকে। তো কি তিনি কি বলেছেন? প্রেক্ষিত বা কনটেক্সট, প্রেরক বা অ্যাড্রেসার, গ্রাহক বা অ্যাড্রেসি, যোগাযোগ বা কন্ট্যাক্ট, সাধারণ কোড বা কমন কোড, বার্তা। তো এগুলো হচ্ছে যোগাযোগের উপাদান। দরকার নেই অতটা, একবার জাস্ট চোখ বুলিয়ে নেবে তাহলেই হবে। হ্যালিডে কি বলেছে দেখো, ভাষার 3টে কাজ, এটা খেয়াল রাখবে। হ্যালিডের মতে ভাষার 3টে কাজ হচ্ছে আইটিআই। আইটিআই কেন বললাম? আইটিআই প্রথম হচ্ছে হচ্ছে তোমার আইডিয়েশনাল ফাংশন বা ধারণাগত, 2 নম্বর হচ্ছে টেক্সচুয়াল ফাংশন বা পাঠ্যগত, আর একটা হচ্ছে ইন্টারপার্সোনাল ফাংশন বা আন্তব্যক্তিক, একটা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল হয়, একটা হচ্ছে ইন্টারপার্সোনাল হয়। ধারণাগতটা কি? আমাদের মানসিক ভাবনাগত দৈনন্দিন অভিজ্ঞতার মাধ্যমে, ভাষার মাধ্যমে প্রকাশিত হয়। পাঠ্যগত কি? পাঠ্য বইকে অনুসরণ করে ভাষার অর্থ, অবস্থান, অনুভূতি প্রকাশ পায়। আর ইন্টারপার্সোনাল কি? ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক স্তরে আমাদের সম্পর্কের পরিচয় বহন করে। জাস্ট খেয়াল রাখবে হ্যালিডের মতে ভাষার 3টে কাজ কী কী? আইডিয়েশনাল ফাংশন, টেক্সচুয়াল ফাংশন, আর একটা হচ্ছে ইন্টারপার্সোনাল ফাংশন, আইটিআই, ঠিক আছে। এবার দেখো স্যাভিগন বলে একজন রয়েছে, তো স্যাভিগনের মতে কি? স্যাভিগন কি বলেছে? একটা জায়গাকে স্ট্রেস দিতে বলেছে যে ভাষার ব্যাকরণগত কাঠামোর চেয়ে কোনো একটি উচ্চারণের পিছনে থাকা উদ্দেশ্য বা বার্তাটা বেশি গুরুত্বপূর্ণ। ব্যাকরণগত কাঠামোর চেয়ে কোনো একটা উচ্চারণের পেছনে থাকা উদ্দেশ্য বা বার্তাটি বেশি গুরুত্বপূর্ণ স্যাভিগনের মতে। হলো বেশ। এইবার ভাষা হয়ে গেল, চিন্তন চলে এসো। তাহলে ভাষা থেকে আমি কি বললাম? ভাষা খেয়াল রাখবে বাচনিক যোগাযোগ, অবাচনিক যোগাযোগ দুটোর মাধ্যমে হয়। বাচনিক যোগাযোগের নানানজন নানানভাবে বলেছে। জ্যাকবসন বলেছেন 6টা উপাদান, জেনারেলভাবে 3টে উপাদান, এবং হ্যালিডের মতে ভাষার প্রধান কাজ যেটা, সেটাকে 3টে ভাগে ভাগ করা যায়, ধারণাগত, পাঠ্যগত এবং কি বললাম আন্তব্যক্তিক, তাই না? বেশ, এইবার এসো ভাষার মূল উপাদান 3টি, সেটা খেয়াল রাখবে। প্রথমে যেটা বললাম, চিন্তন কি? চিন্তন হচ্ছে কনসেপ্ট অ্যান্ড টুল অফ থিঙ্কিং। চিন্তন ও মানুষের শ্রেষ্ঠত্ব। চিন্তন ও মানুষের শ্রেষ্ঠত্ব কি বলেছে দেখো। চিন্তন যদিও একটি জটিল প্রক্রিয়া, চিন্তন অবভিয়াসলি একটা জটিল প্রক্রিয়া। জ্ঞানমূলক ক্ষমতা যেমন চিন্তন, আমি যেটা বলছি দেখো, জ্ঞানমূলক ক্ষমতা যেমন চিন্তন, কারণ নির্ণয় ও সমস্যা সমাধানই মানুষকে অন্যান্য জীবকুল থেকে আলাদা করেছে। এই যে মানুষ চিন্তা করে এবং সেটার কারণ এবং সমাধান বের করে, এই জিনিসটাই তো মানুষকে অন্যান্য জীবজগৎ থেকে, পশু প্রাণী থেকে আলাদা করে রেখেছে। ওদের যে এর মানে চিন্তা করে না তা কিন্তু নয়, বাট দে আর বেটার, ঠিক আছে। মানুষ হচ্ছে আরও বেশি বেটার বলতে পারো। এবার মনোবিদদের যে সংজ্ঞার ভেতরে এখানে আমাদের 3টে নাম আমরা খেয়াল রাখবো। একটা হচ্ছে গ্যারেট, একটা হলো রস, একটা হলো গিলমার, ঠিক আছে। এবার উডওয়ার্ডের মতে এটা বৈশিষ্ট্য বলেছে, এটা পরবর্তীকালে আসছি। উডওয়ার্ডের মতে চিন্তনের বৈশিষ্ট্য আছে, সেখানে আবার কতগুলো তোমার কনসেপ্ট দেওয়া আছে। গ্যারেটের মতে কি? গ্যারেট বলেছে দেখো, চিন্তন হলো এমন এক ধরনের আচরণ যা প্রায়শই অন্তর্নিহিত বা লুকায়িত থাকে, এবং যেখানে বিভিন্ন সংকেত ব্যবহৃত হয়। গ্যারেট বলছে যেখানে বিভিন্ন সংকেত ব্যবহৃত হয়। রস কি বলছে? চিন্তন হলো জ্ঞানমূলক বিষয় সম্পর্কিত মানসিক সক্রিয়তা। চিন্তন হলো জ্ঞানমূলক বিষয় সংক্রান্ত মানসিক সক্রিয়তা, ঠিক আছে। গিলমার বলছে চিন্তন হলো একটি সমস্যা সমাধান প্রক্রিয়া যেখানে বাহ্যিক সক্রিয়তার পরিবর্তে ভাবনা এবং সংকেত ব্যবহার করা হয়। তাহলে দেখো চিন্তন তাহলে কি, যেটা গিলমার বলছে আর কি, যে চিন্তন হলো এমন এক ধরনের আচরণের বিন্যাস যেখানে আমরা মানে উদ্দেশ্যমুখী বিশেষ সমস্যা সমাধানের জন্য অভ্যন্তরীণ বিষয়গুলোকে ব্যবহার করি আর কি। সেখানে সংকেত, চিহ্ন ইত্যাদি আরও বোঝাবো পরে, অসুবিধা হবে না। ওকে, বেশ। রসের কথাটা খেয়াল রাখবে, চিন্তন হলো জ্ঞানমূলক বিষয় সম্পর্কিত মানসিক সক্রিয়তা। এবার উডওয়ার্ডের মতে বলেছে চিন্তনের বৈশিষ্ট্য।
চিন্তনের বৈশিষ্ট্য উডওয়ার্ডের মতে বলছে উদ্দেশ্যমুখীনতা, অতীত অভিজ্ঞতার তোমার স্মরণ এবং নতুন দলবদ্ধ মনে মনে কথা বলা, সম্মুখ দৃষ্টি ও পশ্চাৎ দৃষ্টি, এগুলো কতগুলো পয়েন্ট রয়েছে। ঠিক আছে, বেশ। চিন্তনের প্রকৃতিটা এখানে দেওয়া নাই নাকি? চিন্তনের প্রকৃতি দেখি হবে বলো তাহলে। চিন্তনের প্রকৃতিতে আমরা যেটা পেলাম, চিন্তন তাহলে কি জ্ঞানমূলক প্রক্রিয়া। হ্যাঁ, লিখে রাখবে, চিন্তন হলো জ্ঞানমূলক বিষয়, যেমন রস বলেছে যেটা। তো চিন্তন সমস্যা সমাধান আচরণ হিসাবে চিহ্নিত করা যায়। চিন্তনকে সমস্যা সমাধান আচরণ হিসাবে চিহ্নিত করা যায়, 2 নম্বর পয়েন্ট লিখবে। 3 নম্বর পয়েন্ট কি লিখবে? যে চিন্তনে সন্ধানমূলক প্রচেষ্টার পরিবর্তে মানসিক প্রচেষ্টা দেখা যায়। সন্ধানমূলক মানে হচ্ছে চিন্তা, চেষ্টা ও ভ্রান্তি যেটা, ঠিক আছে, চেষ্টা ও ভ্রান্তি, বোঝা গেল? তো 3টে বললাম, চিন্তন প্রকৃতি, জ্ঞানমূলক, চিন্তন সমস্যা সমাধানে আচরণ হিসাবে চিহ্নিত করা যায় চিন্তনকে। চিন্তনে সন্ধানমূলক প্রচেষ্টার পরিবর্তে মানসিক প্রচেষ্টা বেশি দেখা যায়, বোঝা গেল? চিন্তনের বৈশিষ্ট্য দেখো, চিন্তনের বৈশিষ্ট্য হচ্ছে উডওয়ার্ডের মধ্যে উদ্দেশ্যমুখীনতা। চিন্তন একটি নির্দিষ্ট উদ্দেশ্য বা সমস্যা পূরণ করে থাকে। হ্যাঁ, এবার অতীত অভিজ্ঞতা থেকে স্মরণ ও নতুন দলবদ্ধতা কি বলেছে? যে অতীতে দেখা ঘটনা মনে করা এবং সেগুলোকে নতুন প্যাটার্নে পরে সাজানো, সেটা হচ্ছে অতীত অভিজ্ঞতা, স্মরণ ও নতুন দলবদ্ধ। এবার মনে মনে কথা বলা হচ্ছে চিন্তার সময়ে ষড়যন্ত্রের সূক্ষ্ম নাড়াচাড়া হয়ে থাকে। আচরণবাদী ওয়াটসনের মতে, মানে ওয়াটসন এই মতবাদের সমর্থক ছিল। আচরণবাদী ওয়াটসন মানে চিন্তার সময় ষড়যন্ত্রের নাড়াচাড়া অঙ্গভঙ্গি হয়ে থাকে। আচরণবাদী ওয়াটসন, দেখো চূড়ান্ত আচরণবাদী বলে একটা ওয়ার্ড আছে, শুধু আচরণবাদী বলে একটা ওয়ার্ড আছে। চূড়ান্ত আচরণবাদী এবং শুধু আচরণবাদী আমরা আসবো পরে, যখন আলোচনা করব তখন স্কিনার এবং ওয়াটসন দুজনের নাম পাবো, সেগুলো আমরা বুঝবো ঠিক করে, ঠিক আছে? এবার সম্মুখ দৃষ্টি ও পশ্চাৎ দৃষ্টি কী? সম্মুখ বলতে গেলে ফরসাইট বোঝায়, মানে ভবিষ্যৎ পরিস্থিতিতে কী হবে না হবে সেটা পূর্বানুমান যদি করি, সেটা হচ্ছে সম্মুখ। আর পশ্চাৎ কি? পশ্চাৎ হচ্ছে অতীতটা, ঠিক আছে? পশ্চাৎ কি? পশ্চাৎ হলো অতীতটা বা হাইন্ড সাইড বলা হয়। চিন্তনের 5টি মৌলিক কৌশল বা উপাদান কী? চিন্তনের 5টি মৌলিক কৌশল বা উপাদান হচ্ছে, দেখো, একটা হলো ভাবমূর্তি বা কল্প। ভাবমূর্তি বা কল্প, এখানে টিচেনারের নাম পাবো। টিচেনারের নাম আমরা পরেও পাবো, টিচেনারের নাম। হ্যাঁ, টিচেনারের মতে চিন্তার প্রাথমিক মাধ্যম হলো ভাবমূর্তি, কোনো জিনিসকে ভাবা, হ্যাঁ, সেটাকে ইমেজ আকারে মনে ধরা, ঠিক আছে? তবে উর্জবার্জপন্থী মনোবিদের মতে, উর্জবার্জপন্থী হচ্ছে উর্জবার্জ বলে একজন ছিলেন মনোবিদ, তাকে ফলো করে যারা ছিল তাদেরকে বলা হতো উর্জবার্জ স্কুলের সদস্য আর কি। ভাবমূর্তি ছাড়াও চিন্তন সম্ভব তিনি বলেছেন। তো টিচেনার কি বলেছেন? টিচেনার বলেছেন যে চিন্তার প্রাথমিক মাধ্যম হলো ভাবমূর্তি, আর উর্জবার্জপন্থীরা বলেছে যে ভাবমূর্তি ছাড়াও চিন্তন সম্ভব। চিন্তনের 5টি মৌলিক উপাদান বা বলতে পারো এগুলো কৌশল, টুলস অফ থিঙ্কিং। বেশ, তারপরে দেখো কি বলেছে, তারপরে হচ্ছে ধারণা। 2 নম্বর কৌশল বা উপাদান, প্রথমটা হচ্ছে ভাবমূর্তি বা কল্প, 2 নম্বর হচ্ছে ধারণা, 3 নম্বর হলো ভাষা, 4 নম্বর হচ্ছে সংকেত চিহ্ন, 5 নম্বর হচ্ছে পেশি ও মস্তিষ্কের কার্যাবলী, ঠিক আছে? পেশি ও মস্তিষ্কের কার্যাবলী। তো ধারণা কি বলেছে দেখো, সমবৈশিষ্ট্য সম্পন্ন বস্তু বা প্রাণীর সাধারণ গুণের জ্ঞানই হলো ধারণা। সমবৈশিষ্ট্যপূর্ণ বৈশিষ্ট্য সম্পন্ন বস্তু বা প্রাণীর সাধারণ গুণের জ্ঞানই হলো ধারণা। অমূর্ত ধারণা ভাষার সাহায্য ছাড়া গঠন করা অসম্ভব। তো সমবৈশিষ্ট্য সম্পন্ন বস্তু বা প্রাণীর সাধারণ গুণের জ্ঞানই হলো ধারণা। অমূর্ত ধারণা, অমূর্ত ধারণা বলতে গেলে কী বোঝায়? সৌন্দর্য, এগুলো মূর্ত রূপ নেই এগুলোর। ভাষার সাহায্য ছাড়া যে সৌন্দর্য, স্নেহ, এগুলো তুমি ভাষার সাহায্য ছাড়া সেগুলো গঠনই করতে পারবে না। কেউ ধরো না সুন্দর দেখাচ্ছে, তাকে তোমাকে তো প্রকাশ করে বলতে হবে জিনিসটা, স্নেহ, সেটাও প্রকাশ করতে হবে যে আমি কতটা স্নেহ করি। তো ভাষার সাহায্য ছাড়া সেগুলো গঠন করা সম্ভব নয়। ভাষা কি? ভাষা হচ্ছে চিন্তনের প্রধানতম উপাদান, আমরা আগেও পেলাম, চিন্তনের প্রধানতম উপাদান। এটি চিন্তা ও ধারণাকে স্বচ্ছ করে, মানসিক শ্রমের সাশ্রয় করে, এটা খেয়াল রাখবে। বেশ, সংকেত ও চিহ্ন,
বলছে বাস্তব বস্তুর বিকল্প হিসাবে চিন্তায় কাজ করে, বাস্তব বস্তু বিকল্প হিসাবে চিন্তায় কাজ করে। হ্যাঁ, সংকেত চিহ্ন মানে কোনো জায়গায় হয়তো ভাষা প্রয়োগ করলে না, কোনো একটা সংকেত দিলে সেটা ভাষারই কাজ করছে, তাই না? যেমন এখানে কি উদাহরণ দিয়েছে, বলছে যে যেমন গার্ডের সবুজ পতাকা ট্রেন ছাড়ার সংকেত দেয়, ও কিন্তু বলে না যে ট্রেন ছেড়ে দেবো গো, ছেড়ে দেবো, উঠে পড়ো উঠে পড়ো। বলতে হয় না, কেননা ওইটা আমরা বুঝিনি। ঠিক আছে, পেশি ও মস্তিষ্কের কার্যাবলী কী বলছে, চিন্তার সময় ষড়যন্ত্র জিহ্বা মূল হাতিয়ার হিসাবে মস্তিষ্ককে অত্যন্ত সক্রিয় করে থাকে, মূল হাতিয়ার হিসাবে মস্তিষ্ককে অত্যন্ত সক্রিয় করে থাকে। ঠিক আছে, বেশ, এগুলো হলো তোমাদের চিন্তনের যে উপাদান ছিল, 5টি মৌলিক কৌশল বা উপাদান, সেগুলো হয়ে গেল। বেশ, ঠিক আছে। এইবার চিন্তনের মনস্তাত্ত্বিক তত্ত্বসমূহ বিভিন্ন পাবো। মনস্তাত্ত্বিক তত্ত্বগুলো তোমাকে খেয়াল করতে হবে একটু, কী কী তত্ত্ব আছে। একটা হচ্ছে আচরণগত তত্ত্ব, যে স্কিনারের নাম পেলাম সেখানে পাবো। সমগ্রতাবাদী বা গেস্টাল্ট থিওরি যেটা, তারপরে জ্ঞানমূলক বিকাশ তত্ত্ব, মৌলিক ধারণা তত্ত্ব, জ্ঞানমূলক বিকাশ তত্ত্ব এটা ব্রুনারের, তথ্য প্রক্রিয়াকরণ তত্ত্ব। তাহলেই এটা শেষ। ঠিক আছে, খুব সহজ, একদম চাপ নেবে না। স্কিনার কি বলেছে দেখো, আচরণগত তত্ত্বের স্কিনার বলেছেন, স্কিনার অ্যাকচুয়ালি আচরণবাদী ছিলেন, তিনি আচরণবাদকে সমর্থন করতেন। বোঝা গেল? তো চিন্তা বিহেভিয়ারিস্ট থিওরি বলা হয়, বিহেভিয়ারিস্টিক থিওরি। চিন্তন হলো এক প্রকার অর্জিত আচরণ, তার মতে এক প্রকার অর্জিত আচরণ, মানে বাচ্চারা যখন জন্মায় তখন আস্তে আস্তে জিনিসটা অর্জিত হয়, অর্জন করে, যা উদ্দীপক দ্বারা নির্ধারিত হয় এবং রেইনফোর্সমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, উদ্দীপক দ্বারা নির্ধারিত হয়। উদ্দীপক, কোনো কিছু একটা উদ্দীপনা ঘটলো, তার ফলে তোমার চিন্তনটা কোন দিকে যাবে, কোন অ্যাঙ্গেলে যাবে সেটা নির্ধারিত হচ্ছে, এবং রেইনফোর্সমেন্ট সঙ্গে কী কার্যাবলী হচ্ছে তার সঙ্গে জেনারেলি ধরে নাও, যেমন এই কুকুর বিড়াল এগুলোকে নিয়ে পরীক্ষা করেছে। ঠিক আছে, এনারা কুকুর বিড়াল শিম্পাঞ্জি, তো কী হচ্ছে যে উদ্দীপনা সৃষ্টি করছে, তাকে তার লালা ঝরছে। হ্যাঁ, এইবার ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে সে খাবার পাবে, এই ঘন্টা বাজারটা রেইনফোর্সমেন্টের কাজ করে, ও জানে যে ঘন্টা বাজলে আমাকে খেতে দেবে। বোঝা গেল? এগুলো আবার পরে যখন আসবো বিস্তারিত জানবো, এইখানে তোমাদের এগুলো এতটা নেই। এবার সমগ্রতাবাদ তত্ত্ব কী, সমগ্রতাবাদ বা গেস্টাল্ট থিওরি খেয়াল রাখবে। গেস্টাল্ট থিওরি, সমগ্রতাবাদ বলতে গেলে বোঝায় যে কোনো জিনিসের অংশগুলোকে নিয়ে, সমগ্রতাবাদ শুধুমাত্র নয় কিন্তু, ঠিক আছে, কোনো জিনিসের অংশগুলোকে সমগ্রভাবে নিল, প্লাস আরও কিছু থাকে সেখানে, সেইটা হচ্ছে সমগ্রতাবাদী। তো এখানে কি বলছে দেখো, যে চিন্তন সর্বদা লক্ষ্য কেন্দ্রিক, একটা লক্ষ্য থাকে বলেই চিন্তা করি আমরা। চিন্তন সমস্যার সঠিক সমাধানের জন্য ব্যক্তি তার প্রত্যক্ষণের ক্ষেত্রকে প্রয়োজন মতো পুনর্গঠন এবং পুনঃসংগঠন করে। বোঝা গেল? জ্ঞানমূলক বিকাশ তত্ত্ব কি, পেঁয়াজে কি বলেছে দেখো, মানুষের চিন্তন প্রক্রিয়া তার জ্ঞানমূলক বিকাশের 4টি স্তরের মধ্য দিয়ে বিকশিত হয়। 4টি স্তরের মধ্য দিয়ে আমরা জানি, সেটা যে প্রাক সঞ্চালন স্তর, হ্যাঁ, তারপরে তোমার যেটা মূর্ত সঞ্চালন স্তর, যৌক্তিক সক্রিয়তার স্তর, ফার্স্টে সেন্সরি মোটর, হ্যাঁ, প্রি অপারেশনাল, কনক্রিট, ফর্মাল। তো এইভাবে কিন্তু 4টে আছে, বাংলাগুলো একটু ভালো করে দেখে নেবে। তো তারপরে বলছি কি, যে মৌলিক ধারণা তত্ত্বকার, এটা সুলিভানের মৌলিক ধারণা তত্ত্ব, মোড থিওরি, বেসিক মোড থিওরি, যেটা 3টে ধারার সাহায্যে তিনি করেছেন। একটা হচ্ছে প্রোটোট্যাক্সিক, একটা হচ্ছে প্যারাট্যাক্সিক, একটা হচ্ছে সিনট্যাক্সিক। ঠিক আছে, প্রোটো প্যারা সিনট্যাক্সিক খেয়াল থাকবে, প্রোটো প্যারা সিনট্যাক্সিক, পিপিএস হলো। বেশ, এইবার দেখো তিনি কি বলছেন, যে জ্ঞানমূলক বিকাশ তত্ত্বকার ব্রুনারের চলে এসো। ব্রুনারের ক্ষেত্রে তিনি বলছেন যে ব্রুনার চিন্তন প্রক্রিয়াটি পরিণমন এবং প্রশিক্ষণের ফলে ঘটেও বলছে। হ্যাঁ, যা 3টি স্তর আছে, এরও ধারাবাহিক স্তর আছে, খেয়াল রাখবে ব্রুনারের মতে। একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, একটা হচ্ছে আইকনিক, একটা হচ্ছে সিম্বলিক। ক্রিয়ানুষ্ঠান ভিত্তিক, দৃশ্যরূপ ভিত্তিক এবং সংকেত ভিত্তিক। এগুলো মনে রাখার ট্রিক্স বলে দেবো, সব মনে থাকবে। হ্যাঁ, তো প্রথমে কী হচ্ছে, ক্রিয়া হচ্ছে, কাজ হচ্ছে, তারপরে দেখা হচ্ছে, তারপর সংকেত দান হচ্ছে। কাজ মানে কাজ দেখে সংকেত দেওয়া ব্রুনারের ক্ষেত্রে। হ্যাঁ, বেশ, এইবার হচ্ছে সুলিভানেরটা করলাম।
বেশ, তারপরে হচ্ছে তথ্য প্রক্রিয়াকরণ তত্ত্ব। তথ্য প্রক্রিয়াকরণ তত্ত্ব ওইটাই বলছে পরিবেশ থেকে ইন্দ্রিয়ের মাধ্যমে সংগৃহীত তথ্যের প্রক্রিয়াকরণই হচ্ছে চিন্তন। হ্যাঁ, এর তিনটি স্তর কি, যে প্রথমে হচ্ছে নথিভুক্তকরণ, তথ্যকে নথিভুক্ত হলো, তারপরে সংরক্ষণ বা স্মৃতি, সেটাকে সংরক্ষণ করলাম, স্মৃতির মাঝে গেঁথে নিলাম, তারপরে উদ্দেশ্যমূলক ব্যবহার করলাম। বোঝা গেল? বেশ, এইবার আর কয়েকটা পয়েন্ট আমরা আলোচনা করব, তাহলে এই চ্যাপ্টারটা তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট থিওরিটিক্যাল জিনিস সেগুলো সব কিছু হয়ে যাবে। ভাষা ও চিন্তনের সম্পর্ক এবং হোর্ফ হাইপোথিসিস, ঠিক আছে? ভাষা এবং চিন্তনের হোর্ফের হাইপোথিসিস, হ্যাঁ, হোর্ফ বলে একজন ব্যক্তি ছিলেন। তো ভাষা চিন্তন পরস্পর নির্ভরশীল হলেও তারা সম্পূর্ণ এক নয়, সেটা খেয়াল রাখবে, সম্পূর্ণ এক জিনিস কিন্তু নয়। হ্যাঁ, নিম্ন স্তরের চিন্তায় বা বাকযন্ত্র ক্ষতিগ্রস্ত ব্যক্তির ক্ষেত্রেও ভাষা ছাড়া চিন্তন প্রক্রিয়া চলতে থাকে, তাই না? যে ভাষা বলতে পারে না তার চিন্তন ক্ষমতা থাকবে না এমন তো কিছু নয়, সে তারও চিন্তা করার ক্ষমতা থাকবে। বোঝা গেল? এইবার এই প্রক্রিয়াতেই বেঞ্জামিন হোর্ফ কি বলেছে দেখো, যে হোর্ফের মতে ভাষাগত পার্থক্যের কারণে বিভিন্ন সংস্কৃতি ও সম্প্রদায়ের মানুষ বাস্তব জগৎকে ভিন্ন চোখে দেখে। এটা একটা বাস্তব বিষয়। ভাষাগত পার্থক্যের কারণে কিন্তু মানুষের চিন্তাভাবনা অনেকটা আলাদা রকম হয়। যেটা স্ল্যাং ওয়ার্ড ইউজ করে, ধরে নাও র্যান্ডম কথা বলে, তোমার যদি ডেপথ থাকে চিন্তাভাবনার, সেগুলো শুনতে ভালো লাগবে না, মনে হবে যে আই শুড অ্যাভয়েড দিস থিঙ্কিং। এত পাতি কথা বলতে তখন ভালো লাগে না, কোনো সময়ই ভালো লাগবে না। হয়তো একটা সময় মনে হবে যে না ওরাও ইম্পর্টেন্ট, কিন্তু তবুও পারবে না, ঠিক আছে, সে গ্যাপটা থেকেই যাবে। তো বেঞ্জামিন হোর্ফের মতে সেটাই বলছে যে ভাষাগত পার্থক্যের কারণে বিভিন্ন সংস্কৃতি সম্প্রদায়ের মানুষ বাস্তব জগৎকে ভিন্ন চোখে দেখে। হ্যাঁ, তিনি ভাষার প্রভাবকে তিনটি দৃষ্টিকোণ থেকে দেখিয়েছেন। বোঝা গেল? তিনটি দৃষ্টিকোণ থেকে দেখিয়েছেন। একটা হচ্ছে শক্তিশালী প্রভাব, একটা হচ্ছে কোনো প্রভাবই নেই, আর একটা হচ্ছে তোমার আংশিক প্রভাব আছে। ভালো করে বোঝো, যে একটা বলছে যে সম্প্রদায়ের ভাষার প্রভাব প্রচুর হয়। আমেরিকার আদিবাসী ভাষা হোপিতে টাইম বা সময়ের কোনো প্রতিশব্দ নেই, কিন্তু তাদের ভাষায় বাস্তব ব্যাখ্যা থেকেই তারা সময়ের ধারণা লাভ করেছে। বলছে সময়ের কোনো প্রতিশব্দ নেই, টাইম বা সময় এর কোনো মানে ভাষাটা জানেই না, কিন্তু বাস্তব ব্যাখ্যা থেকে তো সময় সম্পর্কে ধারণা তাদের হবে রে বাবা, এত ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এবার আদিবাসী সম্প্রদায় হয়তো তখন অতটা প্রসার লাভ করেনি, পরে এডিট করবে ডিকশনারি। কোনো প্রভাব নেই, সমালোচনা এটা বলছে, কোনো প্রভাব নেই। চমস্কির ব্যুৎপত্তিগত ব্যাকরণ ও সর্বজনীনতার ধারণা অনুযায়ী সমস্ত ভাষার একটি সাধারণ কাঠামো থাকে, যা হোর্ফের বিরোধী। কোনো প্রভাব নেই, এটা হোর্ফের বিরোধিতা করছে, যে ভাষার কোনো প্রভাব নেই সমাজের উপরে, এটা বলছে। বোঝা গেল? ও বলছে যাই হোক ভাষা হবে, সমাজে তার কোনো প্রভাব পড়বে না। তো দেখো যে এরিক লেনবার্গও বলেন যে ভাষা ছাড়াও চিন্তন সক্রিয় থাকে। ভাষা ছাড়া চিন্তন সক্রিয় থাকে, অবশ্যই থাকে, হ্যাঁ, এটাও মানতে হবে, কিন্তু তাই বলে যে ভাষার প্রভাব নেই সেটা সব ক্ষেত্রে হয় না, বাট অনেকেই প্রভাব নেই বলেছেন। বেশ, তারপরে কি বলেছে দেখো, চমস্কির ব্যুৎপত্তিগত ব্যাকরণ এবং সর্বজনীনতার ধারণা অনুযায়ী, হ্যাঁ, বলছে ভাষার একটা সাধারণ, এগুলোও ঠিক বলছেন, একটা কাঠামো থাকবে, ভাষার একটা সাধারণ কাঠামো থাকবে, ওকে, যেটা সব ভাষাতেই থাকবে সাধারণ কাঠামো। দেখো ব্যাকরণ কিছুটা, বাংলা ইংরেজি হিন্দি যাই বলো সংস্কৃত, ব্যাকরণ জিনিসটা একই থাকে, ঠিক আছে। এবার যে হিন্দি ভাষী সে কি আলাদা রকম কিছু ভাববে, আমি বাংলা ভাষী বলে তার থেকে কি অন্য রকম ভাববো, তা নয়, বাট তাদের সোসাইটিটা আলাদা রকম হতে পারে, সেটা ভাষার কারণে না হতে পারে, হতেও পারে মেবি। বোঝা গেল? আংশিক প্রভাব সর্বগ্রহণযোগ্য মত, এইটা হচ্ছে আধুনিক বুদ্ধিমানের ব্যাপার, যে আমি এই দলেও যাবো না ওই দলেও যাবো না, আংশিক প্রভাব আছে এটা আমি মেনে নিচ্ছি, ভাষা চিন্তনকে আংশিকভাবে প্রভাব করে বই কি, কেউ কিছু বলতেই পারছে না, তার চিন্তা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। দিস ইজ মানে কী বলবো, যে দেখো তুমি কোনো জিনিস হয়তো প্রকাশ করতে চাইছো, ভাষা দিয়ে প্রকাশ করছো না, ক্রমাগত ধীরে ধীরে তোমার চিন্তাও আলাদা রকম হয়ে যাবে। মাথা বলবে ঠিক আছে তুমি প্রতিবাদ করছো না, তোমাকে আর এইভাবে ভাবতে হবে না, জিনিসটাকে এইভাবে ভাবো। তো এটা একটা ব্রড জিনিস। বোঝা গেল? তারপরে হচ্ছে লিন্ডা রজার্সের ঐতিহাসিক পরীক্ষা। দেখো লিন্ডা রজার্স দোভাষী শিশুদের উপর একটি পরীক্ষা চালান। তিনি দেখেন শিশুদের যখন ইংরাজিতে গল্প শোনানো হয় তাদের মস্তিষ্কের বামার্ধ সক্রিয় হয়, এই এক মজার জিনিস। হ্যাঁ, বলছে আবার যখন অন্য একটা ভাষায় নেবাহ ভাষায়, তখন তাদের ডানার্ধ সক্রিয় হয়, মস্তিষ্কের ডান দিক।
কেন বলছে, আর যেগুলো আমার নাউন কেন্দ্রিক হয়, ধরে নাও ভাষা মানে নাম কেন্দ্রিক হয়, বিশেষ্য কেন্দ্রিক হয়, তখন হচ্ছে আমাদের বাম দিকটা লেফট হেমিস্ফিয়ার সক্রিয় হয়। আর যখন ভাষা ভার্ব কেন্দ্রিক হয় মানে ক্রিয়া কেন্দ্রিক হয়, তখন কিন্তু ডান দিকটা সক্রিয় হয়। এইবার বলছে যে এই পরীক্ষা প্রমাণ করে ভাষা চিন্তনের উপরে প্রভাব তো ফেলে, সেটা আংশিক বলতে পারেন, হ্যাঁ, কিন্তু প্রভাব ফেলে। তো কে পরীক্ষা করেছিলেন? লিন্ডা রজার্স। খেয়াল রাখবে, লিন্ডা রজার্স। হলো? বেশ, এইবার দেখো সংকেতায়ন বলে একটা পয়েন্ট রয়েছে। এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদের ক্ষমতায় প্রমাণ করে যে ভাষা ও চিন্তনের সম্পর্ক আংশিক। যেটা কোডাবিলিটি। এক ভাষা থেকে অন্য ভাষার অনুবাদের ক্ষমতা, অনুবাদ তো করতে পারি আমরা। অনুবাদের ক্ষমতাটা কি? আমাদের ভাষা এবং চিন্তনের সম্পর্ক না। তুমি একটা লাইন ট্রান্সলেট করছো, তোমাকে তো ভাবতে হচ্ছে। তো এই যে ভাষা দিয়েই তো ট্রান্সলেট করছো। দেখো, হ্যামলেট তুমি ইংলিশে পড়ো, ঠিক আছে, কিন্তু এখন একটা বাংলা ট্রান্সলেশন বই কিনে পড়লে, সেখানেও নিশ্চয়ই যে যিনি ট্রান্সলেট করেছে ভেবে চিন্তে তাকে ভাষা দিয়ে ট্রান্সলেট করতে হয়েছে, তাই না? বাট সেটা যাই হোক, অর্ধেক মরেই থাকে ট্রান্সলেশনটা। এমন ট্রান্সলেশন থাকে কবিতার ছলে, তারপর আমি তরবারি নিয়ে এগোলাম, কবিতার মতো করে দেয়। যতই ভালো তুমি ট্রান্সলেশন বই কেনো। তো যাই হোক, সেটাই বলছে যে সেখানে ভাষাও তোমার চিন্তনের সম্পর্ক থাকে। এখানে তোমাদের যেগুলো মনে রাখার মতো সেগুলো দেওয়া আছে, এবং তারপরে প্রশ্ন, ঠিক আছে, প্রশ্নগুলো স্ক্রিনশট করে নাও। আমি পরে এই পিডিএফগুলো সব দিয়ে দেবো, অসুবিধে নেই, হ্যাঁ। এটা খেয়াল রাখবে, ভাষাগত পার্থক্যের কারণে বিভিন্ন ব্যক্তি বাস্তবকে ভিন্ন চোখে দেখে। স্যাপির এবং হোর্ফ বলেছে, ঠিক আছে। হরফের কথা আমরা পেলাম, স্যাপিরের কথা পাইনি। স্যাপির এবং হোর্ফ অপশান আছে, শুধু তোমার হোর্ফ নেই। বেশ, তো এই ছিল আমাদের আজকের চ্যাপ্টারটা। এখানেই ইতি টানছি। এবার যবনিকা পতন হচ্ছে, পরবর্তী সময়ে আর একটা ভিডিও ডেমো হিসাবে প্রোভাইড করে দেওয়া হবে, এবং এই নোটগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে। যেটা ক্লাস হবে সেখানেও এইভাবেই পড়ানো হবে। প্রশ্নগুলো তখন আলোচনা করব, ট্রিক্স যেগুলো সেগুলোও আলোচনা করব, হ্যাঁ। আর 10% বেটার তো হবেই, বোঝা গেল। বাট এটাতে ঠিক আছে, প্রশ্নগুলো আমি তোমাদের জাস্ট সময়ের অভাবে দেখাচ্ছি, স্ক্রিনশট করে নিও। কিছু অসুবিধা হলে বলবো, অবশ্যই হেল্প করব, ঠিক আছে। তো ওকে গাইজ, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি।